ঠিক আছে। আর অ্যাসেসমেন্টটা, এই উইকের অ্যাসেসমেন্টটা কি করবা প্রতিবার? এটা কি বাদ দিবা নাকি থাকবে? না স্যার, নেক্সট দিন একবারে দুইটা নিয়ে নিব তাহলে। আচ্ছা, নেক্সট দিন কিন্তু তাহলে তোমাদের 5টার উপরে একসাথে অ্যাসেসমেন্ট হবে, 2টা অ্যাসেসমেন্ট হবে আলাদা আলাদা, ঠিক আছে? সো প্রিপারেশন নিয়ে আসবা। তো দেখো আমাদের আজকে 2টা টেস্ট, একটা হচ্ছে পেনিট্রেশন অফ বিটুমিনাস ম্যাটেরিয়ালস, আর একটা হচ্ছে আমাদের সফেনিং পয়েন্ট অফ বিটুমিনাস ম্যাটেরিয়ালস, রিং এন্ড বল মেথড। সো পেনিট্রেশন অফ বিটুমিনাস ম্যাটেরিয়ালস যেটা, সেটার অ্যাস্ট্রো ডেজিগনেশন হচ্ছে T49, আর এসটিএম ডেজিগনেশন হচ্ছে D5, ঠিক আছে? সো এই দুইটা হচ্ছে আমাদের স্ট্যান্ডার্ড। তো তোমরা হয়তো কিছুটা পড়েও ফেলছো, অলরেডি পড়ে ফেলার কথা তোমাদের। This test method covers determination of the penetration of semi-solid and solid bituminous materials. বেসিক্যালি এই পেনিট্রেশন টেস্টটা আমরা কেন করি? পেনিট্রেশন টেস্টটা আমরা করি তার অ্যাম্বিয়েন্ট টেম্পারেচার, নরমালি 25°C টেম্পারেচার আমরা টেস্টটা করতেছি তার কনসিস্টেন্সিটা বোঝার জন্য একটা বিষয়, আর একটা হচ্ছে সে রিলেটিভলি কতটা হার্ড বা সফট সেটা বোঝার জন্য, ঠিক আছে? সো স্পেসিফিকেশনে দেখি, যদি তোমাদেরকে এটা দেখাইতে পারতাম ভালো হইতো, দেখে আছে কিনা আমার কাছে। এসটিএম একটু সময় দাও, আমি তোমাদেরকে একটা জিনিস দেখাইতে চাচ্ছি। ঠিক আছে, আচ্ছা এটা একটু পরে দেখাচ্ছি তোমাদেরকে। আমরা যেখানে ছিলাম, তো কি বলছে, ম্যাটেরিয়ালস হ্যাভিং পেনিট্রেশন, এটা এটা কোন ধরনের ম্যাটেরিয়ালের জন্য করছে? সেমি সলিড এন্ড সলিড বিটুমিনাস ম্যাটেরিয়ালস এর জন্য। ম্যাটেরিয়ালস হ্যাভিং পেনিট্রেশনস বিলো 350 ক্যান বি টেস্টেড বাই দ্য স্ট্যান্ডার্ড অ্যাপারেটাস এন্ড প্রসিজার ডিসক্রাইবড বিটুইন 350 and 500 ক্যান বি ডিটারমিন্ড ইউজিং দ্য স্পেশাল অ্যাপারেটাস এন্ড মডিফিকেশনস। তো এখানে যেটা বলছে যে 350 যদি কম হয় ভ্যালু, তাহলে যে আমাদের যে কন্টেনারে নিয়ে করতেছি সেটাই এনাফ। কিন্তু যদি 350 থেকে 500 হয়, তার মানে যেহেতু ডেপথ বেশি লাগবে, সেজন্য কন্টেনারটা চেঞ্জ করে নেওয়ার প্রয়োজন আছে, একটু ডিপার কন্টেনার নিয়ে কাজ করতে হবে, ঠিক আছে? কি বলছে, দ্য পেনিট্রেশন টেস্ট ইজ ইউজড অ্যাজ এ মেজার অফ কনসিস্টেন্সি। হ্যালো, ক্লাসে আছি, ক্লাসে আছি, হ্যাঁ। So the penetration test is used as a measure of consistency. Higher values of penetration indicate softer consistency. তো এটা আসলে একটা টেম্পারেচারের সাথে কিন্তু রিলেটেড। 25°C টেম্পারেচারে আমরা যে টেস্টটা করতেছি, সো সেই টেম্পারেচারে আসলে বেসিক্যালি আমাদের ভিটামিনটা কি কন্ডিশনে আছে। যত সফটার হবে তত বেশি ভিতরে নিডলটা ঢুকে যাবে, আর যত হার্ডার হবে নিডলটা তত কম ঢুকবে। তো এইটার এই টেস্টটা আমরা কেন করি? বেসিক্যালি আগের দিনও হয়তো বলছিলাম তোমাদেরকে, খেয়াল নেই না, গতদিন আমি তোমাদের সাথে ছিলাম না। ভিটামিন আমাদের এখানে রাস্তায় ব্যবহৃত হয় এখন যেটা, সেটা হচ্ছে 60-70 গ্রেড পেনিট্রেশন গ্রেড ভিটামিন। সো আগে যখন আমরা স্টুডেন্ট ছিলাম তখন ব্যবহার হতো 80-100 গ্রেড পেনিট্রেশন, ঠিক আছে, ভিটামিন, বা 85-100ও বলে এসটিএম এ। সো সেটা বেসিক্যালি যেটা বুঝতেছো 85-100 আর টু সফটওয়্যার গ্রেড ভিটামিন। তো সফটওয়্যার গ্রেড ভিটামিন ব্যবহৃত হতো, এটার যেটা সুবিধা সেটা হচ্ছে যে এটার লনজিভিটিটা বেশি, এটা অনেক দিন বেশি এনভায়রনমেন্টাল কন্ডিশনে টিকে থাকতে পারে। কিন্তু সমস্যা হচ্ছে এটা সফট, সফট হওয়ার কারণে কি হয়, টেম্পারেচার যখন একটু বাড়ে তখন সে তাড়াতাড়ি নরম হয়ে যায়, রাস্তাটা চাকার লোডে কিছুটা ডিফর্মড হয়ে যায়। তো কি কারণে আমরা 60-70-তে আসছি? বেসিক্যালি দুইটা কারণ। একটা হচ্ছে আমাদের ট্রাকের যে লোড বা যে পরিমাণ ভেহিকেল চলতেছে বা যে পরিমাণ ফ্রেট চলতেছে, বেসিক্যালি নর্মাল গাড়ির থেকে ফ্রেট ভেহিকেল গুলো আমাদের পেভমেন্টের জন্য বেশি ড্যামেজ করে। বা কি বলবো, ফ্রেট মানে হচ্ছে তোমার পণ্য পরিবাহী যে গাড়িগুলো, তো সেগুলোর সংখ্যা বাড়তেছে এবং সাথে সাথে সেগুলোর লোড নেওয়ার টেন্ডেন্সি বাড়তেছে, যে কারণে কি করতেছে, আমাদের 80-100 পেনিট্রেশন গ্রেডটা টিকতে পারতেছে না।
আরেকটা মেইন কারণ হচ্ছে আমাদের টেম্পারেচার রাইজ করতেছে, গ্লোবাল ওয়ার্মিং এর কারণে আগের থেকে বাংলাদেশের টেম্পারেচার বেশ কিছুটা বেড়ে গেছে, যে কারণে কি করছে আলটিমেটলি 60-70 গ্রেডে আমরা শিফট করছি। কিন্তু এখন 60-70 গ্রেডেও আমাদের মেজর হাইওয়ে গুলা টিকতে পারতেছে না, কারণ ট্রাকের লোড নেওয়ার টেন্ডেন্সি অনেক বেড়ে গেছে এবং টেম্পারেচার আস্তে আস্তে বেড়ে যাচ্ছে। এবং একটা রিসেন্ট ইয়া থেকে দেখা গেছে যে রোডস এন্ড হাইওয়েজ ওরা মেজার করে দেখছে যে গরমকালে পেভমেন্টের টেম্পারেচার প্রায় 62 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত উঠে যায়, যেখানে আমাদের দেখবা খেয়াল করে যে আমরা সফেনিং পয়েন্ট যখন টেস্ট করবো অ্যাবাউট 48-50 ডিগ্রি সেন্টিগ্রেডে কিন্তু আমাদের বিটুমিনটা নরম হয়ে যাচ্ছে। সেখানে যদি 62 উঠে যায় বা 62 টেম্পারেচার উঠে যায়, তাহলে এটার কন্ডিশনটা কি হবে? এটা একদম সফট হয়ে যাবে। তো সফট হয়ে গেলে ট্রাকের লোড বা এই যে হেভি ভেহিকেল লোড কিন্তু আর নিতে পারবে। সো বিভিন্ন ধরনের গ্রেড আছে, 30, 40, 60, 70, 80, 100। আমি যদি, আচ্ছা এইটা কি তোমরা দেখতে পারতেছো এই শীটটা? আমি যে চেঞ্জ করলাম এটা দেখা যাচ্ছে? জি আচ্ছা স্যার। দেখো, এটা হচ্ছে এসটিএম ডি 946। এটা বলছে স্ট্যান্ডার্ড স্পেসিফিকেশন, বলতেছে স্পেসিফিকেশন অর্থাৎ কি কি ক্রাইটেরিয়া স্যাটিসফাই করলে আমরা ওই স্যাম্পলটাকে একটা সার্টেন গ্রেডের বিটুমিন হিসাবে কাউন্ট করব। ঠিক আছে, তো এখানে আমরা এখানে বলছি কিন্তু পেনেট্রেশন গ্রেড, আরো বিভিন্ন ধরনের গ্রেডেশন আছে, যেমন ভিসকোসিটি গ্রেড একটা আছে, বেসিক্যালি বাইন্ডারের ভিসকোসিটির উপর ডিপেন্ড করে তাদেরকে গ্রেড করা হয়। আরেকটা যেটা এখন লেটেস্ট যেটা ব্যবহার করে আমেরিকায়, সেটা হচ্ছে পিজি গ্রেড, পারফরমেন্স গ্রেড বিটুমিন। ঠিক আছে, অর্থাৎ এই বিটুমিন গুলাকে এখন আর এই পেনেট্রেশন দিয়ে না করে পারফরমেন্সের উপর ডিপেন্ড করে আরো মাল্টি ক্রাইটেরিয়া ইভ্যালুয়েশন করে তাদেরকে গ্রেডিং করা হয়। যেমন পিজি 76 -10। ঠিক আছে, অর্থাৎ ম্যাক্সিমাম মিনিমাম টেম্পারেচার রেঞ্জের মধ্যে সে কিরকম বিহেভ করবে সেই ধরনের একটা গ্রেডেশনে চলে গেছে তারা। আমরা এখনো বেসিক্যালি যেহেতু একটু পিছিয়ে আছি বাংলাদেশ, তো আমরা ইউজ করতেছি এখনো সেই মান্দাতার আমলের পেনেট্রেশন গ্রেড। পেনিট্রেশন গ্রেডের দেখো এই যে কতগুলো গ্রেডেশনের দেওয়া আছে এবং তার স্পেসিফিকেশনটা বলেছে। কি বলছে? নাম্বার 1 টেবিল কি বলছে? রিকোয়ারমেন্ট ফর অ্যাসফল্ট সিমেন্ট ফর ইউজ ইন পেভমেন্ট কনস্ট্রাকশন। আর এটা বলছে রিকোয়ারমেন্টস ফর পেনিট্রেশন গ্রেডেড অ্যাসফল্ট সিমেন্ট। তো দুইটা গ্রেডেশন বলছে এবং শেষে কি বলছে? বলছে যে আচ্ছা সেটা পরে দেখতেছি। দেখো গ্রেডেশন গুলো কি কি আছে। 40-50 এসটিএম অনুযায়ী, 60-70, 85-100। আমাদের এখানে যদিও 80-100 বলে, এসটিএম অনুযায়ী তারা বলছে 85-100, 120-150 এগুলো আরো সফট, 200-300 এগুলো আরো সফট। বেসিক্যালি শীতের দেশে বা কোল্ড কান্ট্রিজে হয়তো আরো এই যে 120-150 বা 200-300 গ্রেড এগুলো ব্যবহার করবে। আর ড্রাই কান্ট্রিতে বা যেখানে টেম্পারেচার বেশি তারা হয়তো 40-50 ইউজ করতে পারে। কিন্তু সমস্যা বুঝিও, এই বেসিক্যালি সবই কিন্তু বিটুমিন। বিটুমিনের মধ্যে কি থাকে? তাদের ভাই ব্রাদাররা হচ্ছে গিয়ে ডিজেল, কেরোসিন, অকটেন, মোবিল অয়েল এগুলা। তো যখন তুমি এগুলা বেশি পরিমাণে ক্রুড অয়েল থেকে বের করে নিবা, তখন সে এরকম হার্ডার গ্রেডের বিটুমিন প্রডিউস করবে। তো যখন এরা হার্ডার হয়ে যাচ্ছে, তার সে সমস্যাটা কি? সমস্যা হচ্ছে ওয়েদারিং কন্ডিশনে সে তাড়াতাড়ি ড্রাই আউট হয়ে ব্রিটেল হয়ে যাবে। তখন যেটা হবে, অ্যাগ্রিগেট পর্যন্ত পানি ইজিলি পৌঁছাতে পারবে, যে কারণে সে তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে। এজন্য হার্ডার গ্রেড বিটুমিন সবসময় ভালো না। ঠিক আছে, সো আমরা কি করতেছি? পেনিট্রেশন টেস্ট করতেছি। আমাদের পেনিট্রেশন টেস্ট করে আমাদের একটা স্যাম্পল, সেটা 60-70 গ্রেড পেনিট্রেশন কিনা সেটা বোঝার একটা ওয়ে হচ্ছে এইটা। কিন্তু শুধুমাত্র দেখো এই যে স্পেসিফিকেশনে কিন্তু শুধুমাত্র পেনিট্রেশনের কথা বলেনি, এখানে আরো মাল্টি ক্রাইটেরিয়া বলা আছে। এই ক্রাইটেরিয়াগুলো কেন দেওয়া আছে? এগুলো আসলে বেসিক্যালি বলছে যে বোঝার জন্য যে বিটুমিনের যে সোর্সটা সেটা ঠিক আছে কিনা এবং বিটুমিনের মধ্যে অ্যাডাল্ট্রেশন হয়েছে কিনা বা ভেজাল মিশানো হয়েছে কিনা সেটা বোঝার জন্য। দেখো ফ্ল্যাশ পয়েন্টের একটা রিকোয়ারমেন্ট বলা আছে, 230 মিনিমাম হইতে হবে। অর্থাৎ এর থেকে যদি কম টেম্পারেচারে সে ফ্ল্যাশ পয়েন্ট দেয়, তাহলে বুঝতে হবে যে এটার মধ্যে একটা সম্ভাবনা আছে যে তার মধ্যে কিছু ডাইলুট করা হয়েছে, কিছু একটা মিশায়। ফর এক্সাম্পল, হয়তো কারো কাছে একটা পুরানো স্যাম্পল ছিল 2 বছর আগে আছে, সেটা ওয়েদার্ড হয়ে 60-70 গ্রেড পেনিট্রেশনের নিচে নেমে গেছে, হয়তো পেনিট্রেশন ভ্যালু আসতেছে 55। সে তো আর এটা এখন 60-70 হিসেবে বিক্রি করতে পারবে না। তাহলে সে কি করতে পারে? সে এটার মধ্যে কিছুটা হয়তো ডিজেল বা অকটেন বা পেট্রোল বা কিছু একটা মিশাইলে কি হবে? তার এই পেনিট্রেশন গ্রেডটা আবার একটু কমে আসবে, বেড়ে আসবে। ঠিক আছে, তো সেক্ষেত্রে সমস্যা কোন জায়গায় হবে? এই যে ফ্ল্যাশ পয়েন্ট টেস্টিং এর সমস্যা হবে। যদি ডিজেল ডিজেল মিশায়, তাহলে ফ্ল্যাশ পয়েন্ট টেস্টটা দেখবা যে অনেক আগেই ফ্ল্যাশ দেওয়া শুরু করছে। ঠিক আছে, তো যে কারণে এই টেস্টগুলো, যেমন ডাক্টিলিটি টেস্ট আছে। ঠিক আছে, সলিবিলিটি, ওটার মধ্যে কোনো সলিড ম্যাটেরিয়াল মিশাইলো কিনা, ওজন বাড়ানোর জন্য এটার মধ্যে কোনো স্টোন ডাস্ট বা এসব কিছু মিলাইলো কিনা। ঠিক আছে, রিটেইন পেনিট্রেশন আফটার থিন ফিল্ম মোমেন্ট টেস্ট, এটা থিন ফিল্ম কতদিন করছো সেটার উপরেও এই রিটেইন পেনিট্রেশন করা যায়, যে হিটিং করার পরে সে বেশি লস করে ফেলে কিনা। যদি বেশি লস করে ফেলে, তাহলে তার ফিল্ড পারফরমেন্স কিন্তু খারাপ হবে। ঠিক আছে, সো এই জিনিসগুলা কনসিডারেশনে নিয়ে আসলে
দেখতে হবে যে সে আসলে 60-70 গ্রেড পেনিট্রেশন ভ্যালু পাস করে কিনা। সো কি বলতেছে, ওয়ার্মার রিজনস লোয়ার পেনিট্রেশন গ্রেড প্রেফার্ড, তারপর হচ্ছে গিয়ে কোল্ডার রিজনে হচ্ছে হায়ার পেনিট্রেশন গ্রেড মানে প্রেফার্ড। কিন্তু এখন আসলে এই সিস্টেম এখন আর নাই, এখন পিজি গ্রেডে চলে গেছে। বেসিক্যালি এখন ভিটামিনের মধ্যে অনেক ধরনের মডিফিকেশন করা সম্ভব, বিভিন্ন ধরনের মডিফায়ার ইউজ করা সম্ভব, যেমন পলিমার মডিফাইড ভিটামিন, নাম শুনছো কিনা জানি না। সো পিএমবি হইতে পারে, বিভিন্ন ধরনের মডিফায়ার ইউজ করতে পারে। তো ওই মডিফায়ার গুলো ইউজ করে এমন ভাবে তৈরি করা হয় যাতে ওটা এক্সট্রিম দুইটা রিজনের মধ্যে বা দুইটা রেঞ্জের মধ্যে সে ভালো পারফর্ম করতে পারে। কারণ সব জায়গায় তো এখন আর ছোট একটা রেঞ্জের মধ্যে টেম্পারেচার ঘোরাফেরা করে না। যেমন যদি বলো সৌদি আরবের কথা যদি বলো, ওখানে বরফও পড়ে, ওখানে টেম্পারেচার আবার অনেক হাই উঠে যায়। সো ওইসব জায়গায় কিন্তু এই নর্মাল, তুমি তখন কি ওখানে সফট গ্রেডের ভিটামিন ইউজ করবা না হার্ড গ্রেডের ভিটামিন ইউজ করবা? তাহলে তোমার ডাইলেমায় পড়ে গেলা, কারণ ওখানে দুইটা টেম্পারেচার এক্সট্রিম। তো সেই সব ক্ষেত্রে কিন্তু এখন আর এই ধরনের ভিটামিন ইউজই করে না, ওরা ইউজ করে পারফরমেন্স গ্রেড, পিজি গ্রেড ভিটামিন, যেটার মধ্যে মডিফায়ার ইউজ করা থাকে এবং সে দুই রেঞ্জেই ভালো পারফর্ম করে। ঠিক আছে, তো এখন আসলে টেস্টের, বেসিক্যালি টেস্টের তোমার পড়ে ফেলার কথা, এই জন্য আমি টেস্টের প্রসিজারে কম কথা বলতেছি। একটা নিডল আছে, সার্টেন একটা ওয়েট আছে, সার্টেন একটা ওয়েটকে একটা সার্টেন টাইম ধরে আমি একটা সার্টেন টেম্পারেচারের আমাদের এই সেট আপের ভিতরে স্যাম্পলটাকে রেখে 25 ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে 100 গ্রাম ওজনের একটা নিডল দিয়ে, নিডল না, নিডল অ্যাসেম্বলিটার ওজন হচ্ছে 100 গ্রাম, সেটাকে দিয়ে আমি কত সেকেন্ড ইয়া করব বলো দেখি, কত সেকেন্ড ধরে করব, কত সেকেন্ড অ্যালাউ করবো ফল করতে? পড়ছো নাকি পড়ো নাই? 0. 5 সেকেন্ড? তো পড়ো নাই মনে হচ্ছে আজকে, কিন্তু নেক্সট দিন কিন্তু দেওয়া লাগবে পরীক্ষা, মনে রাখিও। ঠিক আছে, 25 ডিগ্রি সেন্টিগ্রেড, লোডিং 100 গ্রাম, টাইম হচ্ছে 5 সেকেন্ড, অনলি 5 সেকেন্ড। স্টার্ট দিবা, 5 সেকেন্ড পর বন্ধ করে দিবা, কতটুকু পেনেট্রেট করলো। ঠিক আছে, সো পেনেট্রেট যা করবে সেটাকে রিডিং দিতে হবে কিসে, কিসে রিডিং নিবা, রিডিংটা আসবে কিসে? হুম, করছো? স্যার মিলিমিটার, মিলিমিটার। মিলিমিটারে রিডিং নিবা, আচ্ছা তাহলে বলো তো 1 মিলিমিটার পেনেট্রেশন হইলে এটার ভ্যালু কত, পেনেট্রেশন ভ্যালু কত? কি 0.1 কি? 1 মিলিমিটার পেনিট্রেশন হলে এটা রিয়া কত? হুম, কত? দেখছা, কিছুই পরে আসেনি, ঘুমাইতেছে সবাই। হুম, কত? 1 মিলিমিটার পেনিট্রেশন হইলে পেনিট্রেশন ভ্যালুটা কত? 10. হ্যাঁ, তার মানে 0.1 মিলিমিটার পেনিট্রেশনকে আমরা বলতেছি এক পেনিট্রেশন ভ্যালু, তাই তো? 60-70 হইতে হইলে তাকে 6 থেকে 7 মিলিমিটারের ভিতরে কোনো জায়গায় পেনিট্রেশন ভ্যালুটা হইতে হবে। বোঝা গেছে? জি স্যার। হ্যাঁ, এখানে আরো কিছু অ্যাডিশনাল কথাবার্তা আছে, এগুলো তোমরা দেখবা। হ্যাঁ, ওয়েটটা দিছে, তারপরে সারফেসে নিয়ে টাচ করাইছে, যখন দেখা গেছে যে হ্যাঁ রিফ্লেকশনটা আর ওই নুডলটা টাচ করে গেছে, তখন বুঝছি ঠিক আছে জিরো করা হয়েছে। তারপরে স্টার্ট দিয়ে 5 সেকেন্ড দেখে 5 সেকেন্ড পর বন্ধ করে কত মিলিমিটার পেনিট্রেশন করছে সেটা রিড নিয়ে সেখান থেকে, মিলিমিটারের ফ্র্যাকশনেও আছে, শুধু মিলিমিটার না, 0.1 পর্যন্ত রিডিং নেওয়া যাবে, সেখান থেকে তোমার পেনিট্রেশন ভ্যালুটা নিচ্ছে, তিনটা রিডিং নিচ্ছে। তিনটার মধ্যে আবার কিছু ভ্যারিয়েশন হলে সেখানে আবার এক্সট্রা রিডিং নেওয়ার কথা বলা আছে। ঠিক আছে, ফর পেনিট্রেশন ভ্যালুস গ্রেটার দেন 200 ইউজ অ্যাট লিস্ট 3 নিডলস, তিনটা নিডলের কথা বলা হচ্ছে। এবং নিডল গুলার একটা থেকে আরেকটা কত দূরে পড়বে যাতে কাছাকাছি না হয়, কাছাকাছি হলে কি হবে, পাশের যে ফুটাটা সেই ফুটাটা এই নতুন ফুটাটার বা যে নতুন যে পেনিট্রেশন হবে সেই ভ্যালুটাকে হ্যাম্পার করবে বা ইনফ্লুয়েন্স করবে। এবং একেবারে ওয়ালের কাছেও করা যাবে না, একটা সার্টেন গ্যাপ পরে পরে যে 3-8 ইঞ্চ অ্যাপার্ট করতে হবে, এই জিনিসগুলো তোমরা প্রসিজার থেকে দেখে নিবা। ঠিক আছে, সেখানে পেনিট্রেশন লোড আন্ডার 100 গ্রাম লোড হচ্ছে এত, যদি 50 গ্রামে যদি করে সেটাকে আবার ফ্যাক্টর দিয়ে চেঞ্জ করে করার দরকার। যদি আমরা 100 গ্রাম দিয়ে করতেছি তা আমাদের আর এই কনভার্সন গুলার প্রয়োজন নাই। এই জিনিসগুলো তোমরা দেখবা। এই যে দেখো কি বলছে, ম্যাক্সিমাম ডিফারেন্স বিটুইন হাইয়েস্ট এন্ড লোয়েস্ট ডিটারমিনেশনস। সো যদি তোমার তিনটা ভ্যালু নিচ্ছ, তিনটার মধ্যে যদি পেনিট্রেশনের ভ্যালুটা যদি 0 to 49 এর মধ্যে হয়, তো 2 এর বেশি যদি ডিফারেন্স হয় তাহলে কি বলতেছে, ইগনোর অল রেজাল্টস এন্ড রিপিট দ্য টেস্ট।
বুঝতে পারছো? ফর এক্সাম্পল একটা ভ্যালু আসছে তোমার 47, আর একটা আসছে তোমার 44, ডিফারেন্স 2 এর বেশি হয়ে গেছে, তাহলে কিন্তু এই টেস্ট আবার রিপিট করতে হবে। আর 50 থেকে 100 এর জন্য চার চারের মধ্যে ভ্যারিয়েশন হলে 4 পর্যন্ত সেটা অ্যালাউ করতে পারবে। ফর এক্সাম্পল 60-70 করছে, একটা আসছে 61 আর একটা আসছে 65, ডিফারেন্স হচ্ছে 4, তা তুমি এটা হয়তো অ্যালাউ করতে পারতেছো, কিন্তু এর থেকে বেশি হলে কিন্তু আর নেওয়া যাবে না, আবার নতুন করে রিপিট করতে হবে, কারণ একটা থেকে একটা ডিটারমিনেশনের ভ্যারিয়েশনটা খুব বেশি বেড়ে যাচ্ছে, সেটা অ্যালাউবল না। ঠিক আছে? তো এই হচ্ছে আমাদের কি বলে পেনিট্রেশন গ্রেড বা পেনিট্রেশন টেস্ট অফ বিটুইন। ওকে, তো এরপরে আমরা একটা ভিডিওতে চলে যাব নাকি আমরা আমাদের আগে পড়া শেষ করি? ভিডিওতে আবার স্ক্রিন শেয়ারের ঝামেলা আছে। এরপরে আমাদের নেক্সট যেটা হচ্ছে সফেনিং পয়েন্ট অফ বিটুমিনাস ম্যাটেরিয়ালস, রিং এন্ড বল মেথড। ঠিক আছে? তো সফেনিং পয়েন্ট বেসিক্যালি বোঝাচ্ছে যে কোন টেম্পারেচারে বিটুমিনটা সফট হয়ে যেতেছে, এটা একটা দেখার বিষয়। কারণ যত তাড়াতাড়ি সফট হবে তত তাড়াতাড়ি, অর্থাৎ তার ওই টেম্পারেচার রেঞ্জের উপরে গেলেই তার পারফরমেন্স রোডের উপরে বা টায়ারের লোডে সে তাড়াতাড়ি ডিফর্ম হয়ে যাবে। তো এটা হচ্ছে রিং এন্ড বল মেথড বলতেছে, কারণ একটা রিং ইউজ করবো আর একটা বল ইউজ করবো। এই যে ছবিতে যদি দেখতে পারো, বেসিক্যালি দুইটা রিং আর দুইটা বল অ্যাভারেজ করার জন্য যে আসলে টাইমটা কত, ঠিক আছে, বা একটা সার্টেন কত টেম্পারেচারে সে নিচে গিয়ে লাগলো সেটা দেখার জন্য। তো রিং এন্ড বল সফেনিং পয়েন্ট টেস্ট বলতেছি আমরা। তো এটাতে বেসিক্যালি কিছুই না, দুইটা স্যাম্পল আছে, দেখি স্যাম্পলের যে ছবি দেখো, দুইটা এই যে এরকম রিং আছে, রিং এর ভিতরে আমরা কি করছি, বিটুমিন স্যাম্পলটাকে দিয়ে ফিল আপ করছি, ফিল আপ করে তাকে একটা কি বলবো একটা 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 প্লেটের মতো বানাইছি। আর একটা সার্টেন একটা ওয়েটের আমাদের একটা বল আছে, স্টিল বল, 3/8 ইঞ্চ ডায়ামিটার, 3.5 প্লাস মাইনাস 0.05 গ্রাম ওয়েট। আর ব্রাশ রিং যেটা ইউজ করতেছি সেটারও ডায়ামিটার বল আছে 5/8 ইঞ্চ, হ্যাঁ, 1/8 ইঞ্চ, 1/4 ইঞ্চ ডেপথ, এবং থিকনেস অফ ওয়াল আছে 3/32 ইঞ্চ। ঠিক আছে, এখন এইটাকে কি করছে, একটা বিকারের মধ্যে একটা সাপোর্ট সিস্টেম আছে, এই সাপোর্ট সিস্টেমের মধ্যে দুইটাকে প্লেস করছে, এমন ভাবে প্লেস করছে, দেখো নিচে একটা প্লেট আছে, রিং এর থেকে একটা সার্টেন ডিস্টেন্স নিচে, অর্থাৎ 1 ইঞ্চি নিচে একটা প্লেট আছে। তো আমি এখন এটাকে কি করব, একটা নর্মালি ঠান্ডা অবস্থায় রাখবো। কত ডিগ্রি টেম্পারেচার? বরফ দিয়ে অ্যাপ্রক্সিমেটলি 5 ডিগ্রি, সম্ভবত 5 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে, কত থেকে দেখি, এই যে 5 ডিগ্রি, হ্যাঁ, একটা 5 ডিগ্রি টেম্পারেচার, অর্থাৎ বরফ দিয়ে আমি টেম্পারেচারটাকে 5 ডিগ্রি সেন্টিগ্রেডে নিয়ে আসবো, সেখানে 15 মিনিট আমি স্যাম্পলটাকে রাখবো। রাখার পরে কি করতেছি, apply heat in such a manner that the temperature of the water is raised 5 degrees centigrade or 9 degree Fahrenheit each minute. ইউনিফর্মলি এমন ভাবে হিটিং করার চেষ্টা করব যে প্রত্যেক মিনিটে 5 ডিগ্রি করে টেম্পারেচার বাড়তে থাকবে। সো কি হবে, টেম্পারেচার বাড়তে থাকলে আমার স্যাম্পলটা আস্তে আস্তে নরম হওয়া শুরু করবে। আমার টেম্পারেচার বাড়তেছে বাড়তেছে, প্রত্যেক মিনিটে 5 ডিগ্রি করে বাড়তেছে। যখন টেম্পারেচার বাড়তেছে একটা সময় পরে কি হবে, টেম্পারেচার কিন্তু বাড়তেছে, স্যাম্পলটা কি হবে, সফট হয়ে যাবে। সফট হয়ে গেলে উপরে যে বলটা আছে তার ওয়েটে স্যাম্পলটা বলটাকে সহ নিচের দিকে নামা শুরু করবে। যখন এই 1 ইঞ্চি নিচের দূরত্বের প্লেটটাকে টাচ করবে, সেই সময়ে যে থার্মোমিটারের টেম্পারেচার সেটাকে আমরা রিড করব। ঠিক আছে, সো দুইটা স্যাম্পলের জন্য দুইটা টেম্পারেচার পাবো, কাছাকাছি হবে, সেই দুইটার অ্যাভারেজকে আমরা বলছি, সেই টেম্পারেচারের অ্যাভারেজটাকে আমরা বলছি সফেনিং পয়েন্ট। সো এটা নর্মালি 48 থেকে 50 বা 51 এর আশেপাশে থাকে। ঠিক আছে, সো যদি টেম্পারেচার স্যাম্পলটা বেসিক্যালি এটা টেম্পারেচারের সাসেপ্টিবল বোঝাচ্ছে, আমার যত বেশি হার্ডার গ্রেড হবে বা যত বেশি কি বলবো টেম্পারেচার লেস টেম্পারেচার সাসেপ্টিবল হবে, সে কিন্তু হায়ার সফেনিং পয়েন্ট দিবে। ফর এক্সাম্পল আমাদের নর্মাল যে বিটুইন 60-70 গ্রেড, সেটা আমি যেটা বললাম 48 to 50 তার সফেনিং পয়েন্ট হয়। কিন্তু যখন পলিমার মডিফাইড বিটুমিন ইউজ করে পিএমবি, সেগুলোর সফেনিং পয়েন্ট অনেক ক্ষেত্রে দেখা যায় 60-র উপরে, অনেক ক্ষেত্রে 80ও পাওয়া যায়। ঠিক আছে, এবং একটু ভ্যারিয়েশন থাকে, একেবারে ইউনিফর্ম হয় না। কিন্তু যেহেতু পলিমারের মিক্সের বিষয় আছে, পলিমারের পারফরমেন্সের বিষয় আছে, ডিফারেন্ট ডোজেসের বিষয় আছে, ডোজ গুলা কেমন ছিল সেটার উপর ডিপেন্ড করে, সেটা 65 থেকে হয়তো 80 বা 85 পর্যন্ত এই সফেনিং পয়েন্ট ভ্যারি করে। তো বুঝতে পারছো যে সফেনিং পয়েন্টটা অনেক উপর উঠে গেছে। তো এই জন্য দেখা যাবে যে তুমি দেখবা যে বাংলাদেশের বেশ বড় বড় কিছু প্রজেক্টে তারা কিন্তু পলিমার মডিফাইড বিটুমিন ইউজ করছে, যেমন ঢাকা চিটাগাং হাইওয়ের ওভারলের জন্য কিছু অংশে পলিমার মডিফাইড বিটুমিন ইউজ করছে। তারপরে মেঘনা গোমতী ব্রিজের উপরে তারা ব্রিজের অংশটা দেখবা যে খুব সুন্দর স্মুথ আছে, ঠিক আছে, তারা পলিমার মডিফাইড বিটুমিন ইউজ করছে।
এয়ারপোর্ট গুলাতে পলিমার মডিফাইড বিটুমিন ইউজ করছে। এই জিনিসটা যেটা পলিমার মডিফাইড বিটুমিন, এইটা কিন্তু একটু কস্টলি আইটেম, ঠিক আছে, চাইলেই সব জায়গায় ব্যবহার করা যায় না, এটার দামটা একটু বেশি, ঠিক আছে। এবং এটা বাংলাদেশে একটা কোম্পানি প্রডিউস করে, বেসিক্যালি বসুন্ধরা প্রডিউস করে। কি করে তারা, পলিমারটাকে নিয়ে আসে বাইরে থেকে ইম্পোর্ট করে, আর বাইন্ডারটা বাংলা ইম্পোর্ট করে আনে বা অন্য কারো থেকে কিনে, যেমন বাংলাদেশের ইস্টার্ন রিফাইনারি থেকে বাইন্ডার পাওয়া যায়। বেসিক্যালি বাইন্ডার বলতে আমি বুঝাচ্ছি এই বিটুমিনটা 60-70 হতে পারে, 80-100 হতে পারে। তারপরে এই দুইটাকে একটা সার্টেন টেম্পারেচারে একটা সার্টেন রোটেশন দিয়ে মিক্স করে তারপরে সেটাকে পলিমার মডিফাইড বিটুমিন হিসেবে তারা সেল করে। এটা তুমি বাইরে থেকেও ইম্পোর্ট করতে পারো, ঠিক আছে। তো বিভিন্ন ধরনের মডিফায়ার হতে পারে, যেমন এসবিএস নাম শুনে রাখো, হ্যাঁ, স্টাইরিন বিউটাডিন স্টাইরিন, এসবিএস মডিফাইড ভিটামিন, যেগুলো আমাদের এখানে ব্যবহার হচ্ছে বেশিরভাগই এসবিএস মডিফাইড, ঠিক আছে। এর থেকে বেশি কিছু বলবো না, এগুলো পরে হায়ার লেভেলের ক্লাস করলে তখন বুঝবা, ঠিক আছে। তো কি বলছে, দ্য ম্যাক্সিমাম পারমিসিবল ভ্যারিয়েশন ফর এনি মিনিট পিরিয়ড আফটার দ্য ফার্স্ট 3 মিনিট শ্যাল বি 0.5 ডিগ্রি সেন্টিগ্রেড। অর্থাৎ তোমার টেম্পারেচার রাইজটা কিন্তু ইউনিফর্ম হতে হবে। তুমি হঠাৎ করে বেশি তাড়াতাড়ি যদি টেম্পারেচার রাইজ করো, তাহলে দেখা যাবে যে তোমার রিডিংটা ডিফারেন্ট আসবে, ঠিক আছে। তো এইগুলাকে খেয়াল করে তোমাকে কাজটা করতে হবে। কাজের যেই বেসিক হিসাব নিকাশ গুলা, সেগুলো তোমরা দেখে নিবা। তো এইটার মধ্যে বলার তেমন কিছু নাই, যদিও তোমরা আজকে যদি পরীক্ষা দিতা তাহলে তো এগুলো পড়েই আসতা, ঠিক আছে। এখন আমরা কিছু ভিডিও দেখবো, বেসিক্যালি যেহেতু তোমাদেরকে আমরা ইয়া দেখাইতে পারতেছি না। হুম, তোমাদেরকে আমরা আমাদের আগে করোনার সময় আমাদের কিছু ভিডিও করা আছে, সেগুলো আমরা তোমাদেরকে দেখাবো, তোমরা একটু দেখো। আর আহ, যখন আমাদের প্রতিভা, তুমি কি অ্যাটেন্ডেন্স নিয়ে নিবা? নিয়ে নাও। 66, Present, ma'am. 67, Present, ma'am. 68, Present, ma'am. 69, Present, ma'am. 70, Present, ma'am. 71, Present, ma'am. 72, Yes, ma'am. 73, Yes, ma'am. 74, Yes, ma'am. 75, Present, ma'am. 76, Yes, ma'am. 77, Yes, ma'am. 78, Yes, ma'am. 79, Present, ma'am. 80, 81, Yes, ma'am. 82, Yes, ma'am. 83, 83, 83 के absent, 84, 83. Yes, ma'am. 83 এত লেট কেন রেসপন্স? ম্যাম নেটের জন্য সমস্যা হচ্ছিল। 84, Yes, ma'am. 85, 85, 85 absent, 86, Present, ma'am. 87, Present, ma'am. 88, Yes, ma'am. 89, Yes, ma'am. 90, Present, ma'am. 91, Present, ma'am. 92, Present, ma'am. 93, 93, Yes, ma'am. 94, Yes, ma'am. 96, Yes, ma'am. 98, 98, 98 absent. ওকে, ওকে, তো তোমরা কি এখন স্ক্রিনটা দেখতে পাচ্ছ? আমি একটা ভিডিওর স্ক্রিন শেয়ার করছি। জি স্যার। ওকে, তো দেখো আমাদের এই যে টেস্টের প্রসেসটা, পেনিট্রেশন অফ বিটুমিনাস ম্যাটেরিয়াল। টেস্টগুলো খুবই সিম্পল, হ্যাঁ, কিন্তু এখানে টেস্টের থেকে বড় ফ্যাক্টর হচ্ছে তোমার ইয়াটা বোঝা। এই যে দেখো, ব্যাকগ্রাউন্ডটা বোঝা। স্যাম্পলটা নিচ্ছে, নিয়ে ওই যে দেখো রিং গুলা রাখা আছে অ্যামালগামেটেড করা, যাতে বিটুমিনটা ওই রিং এর সাথে স্টিক না করে যায়, ঠিক আছে। আরেকটা হচ্ছে এখানে একই সাথে দুইটা টেস্ট যেটা দেখা যাচ্ছে কন্টেনার, এই যে কন্টেনারের মধ্যে বিটুমিনটাকে লিকুইড বানায় সেটাকে ঢালতেছে। সো ঢালার পরে সেটাকে কুলিং করবে, রুম টেম্পারেচারে আনবে, এরপরে ওয়াটার বাথে নিবে। ওয়াটার বাথে নিয়ে সেটাকে আমরা
টেস্ট করব ওয়াটার বাথে নিয়ে 25 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে নিয়ে তো আমরা টেস্টটা করব, দেখি এটা সাউন্ড আছে কিনা। সাউন্ড এক মিনিট দাঁড়াও, তোমরা কি কোনো কিছু শুনতে পারতেছো? আমি কোনো কিছু শুনতে পাচ্ছি না, একটু ওয়েট করো, আমি একটু শেয়ার স্টপ করি, তারপরে আবার একবার শেয়ার দিব। একটা আমি একটু ভিডিওটা চেক করে দেখি। এটার সাউন্ড স্টপ করে রাখছে, এটার কোনো সাউন্ড নাই, সাউন্ড ছাড়াই আছে এটা। ঠিক আছে, দাঁড়া আমরা আবার শেয়ার দিই। তো আমাদের স্যাম্পলটাকে প্রিপেয়ার করা হলো। এই যে দেখো স্যাম্পলটা প্রিপেয়ার হয়েছে, এটাকে কুল করা হবে। কুল করার পরে রুম টেম্পারেচারে আসলে পরে নিয়ে আমরা এটাকে একটা ওয়াটার বাথে ঢুকাবো। এই যে ওয়াটার বাথে রাখতেছি, 25 ডিগ্রি সেন্টিগ্রেডের ওয়াটার বাথে রেখে স্যাম্পলটাকে ওয়াটার বাথে রেখে পুরাটাকে ইউনিফর্মলি 25 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে নিয়ে আসবো। আনার পরে আমাদের এই যে সেট দেখো, পেনিট্রেশন নিডেল সহ সেট করা আছে। নিচে একটা বাটি আছে, বাটির মধ্যে কিছু স্যান্ড আছে, যাতে এটাকে সেট মানে ইজিলি বেসটাকে আপ ডাউন করে সেট করা যায় সেজন্য। তো এই বড় কন্টেনারের ভিতরে স্যাম্পলটা নিবে, তারপর কিছু 25 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারের পানি এখানে দিবে টেম্পারেচার মেনটেন করার জন্য। ওই যে দেখুন নিডেল নিডেল পেনিট্রেশন নিডেলের যে অ্যাসেম্বলি, সেটা উপরে একটা ওয়েট দেওয়া আছে এবং টোটাল অ্যাসেম্বলির ওয়েট ইয়া সহ হচ্ছে 100 গ্রাম। ঠিক আছে, আর এখানে একটা ডায়াল দেখতেছো, এই ডায়ালে ছোট 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 ঘর কাটা আছে, বেসিক্যালি কত পেনিট্রেশন হলো সেটা মেজার করার জন্য। দেখো এটাকে অ্যাসেম্বলিটাকে অ্যারেঞ্জ করে নিয়ে আসছে, সারফেসে টাচ করাবে, টাচ করায় তারপরে টাইমার দিয়ে টেস্ট করবে। ওই যে দেখো কোথায় বসাইছে, একদম এজেও বসায় নাই, একটা সার্টেন ডিস্টেন্স দূরে বসাইছে স্যাম্পলের। হ্যাঁ, ওই যে সারফেসটা যখন নিডেলের টপটা নিডেলের মিররের সাথে বা মিরর পজিশনের সাথে মিলে গেছে, তখন সেটাকে কাউন্টে নিছে। এই যে এখন স্টার্ট করে দিছে, টাইম 5 সেকেন্ড দেখতেছে, 5 সেকেন্ড পরে স্টপ করে দিবে অথবা রিডিংটা নিয়ে নিবে, দুইটার একটা। যদি স্টপ করার সুযোগ না থাকে সেক্ষেত্রে 5 সেকেন্ড পরে ডিরেক্ট রিডিংটা নিয়ে যেতে। 75 দেখছো, তোমার রিডিংটা দেখছো কত আসছে? রিডিংটা আসছে হচ্ছে এই যে দেখো 75 রিডিং আসছে। ঠিক আছে, তো এটা আসলে 75 না, সরি 70-র একটু নিচে, 60 to 70 নয়, এটা হ্যাঁ 70-র একটু নিচে, যেহেতু আমরা প্যারালালি দেখতেছি এটা 70-র একটু নিচে আছে। এরপর হচ্ছে আমাদের এই দাঁড়াও, এই স্যাম্পলেরই একটা হলো টেস্ট, এখন আর একটা টেস্ট গেল কোথায়? এই টেস্টটা, এটা তো হচ্ছে এক্সপেরিমেন্ট 4। হ্যাঁ, দাঁড়া এটা একটু শেয়ার দিয়ে নিই। টেস্ট গুলা খুবই সিম্পল, এখানে টেস্টের সিম্পলিসিটির থেকে এটার ইমপ্লিকেশনটা ইম্পর্টেন্ট বেশি, যেটা কি মিন করে। তো দেখো এই যে রিং, দুইটা রিং অ্যামালগামেটেড করা, সেটার ভিতরে স্যাম্পলটা ঢালতেছে লিকুইড অবস্থায়, তারপর সেটাকে কুল ডাউন করবে। কুল ডাউন করার পরে সেটাকে আমাদের ওই ওয়াটার অ্যাসেম্বলির ভিতরে দিবে, সেখানে 5 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে
রাখাবো। যে ফ্রিজে ঢুকাচ্ছে দেখো ঠান্ডা করার জন্য, তাড়াতাড়ি ঠান্ডা করার জন্য এই ফ্রিজে ঢুকায় রাখছে। হ্যাঁ, যদিও নর্মাল টেম্পারেচারে কুলিং করে রুম টেম্পারেচারে এনে তারপর এখানে ঢুকাইতে হবে 5 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে যাতে না হয়। কারণ ফ্রিজের টেম্পারেচার নর্মালি 4-5 ডিগ্রি সেন্টিগ্রেডে থাকে নর্মাল ফ্রিজে। তো দেখো এখন ওই যেটা বরফ মিলানো পানি টেম্পারেচারটা মাপতেছে, যে টেম্পারেচারটা 5 ডিগ্রি সেন্টিগ্রেডের কাছাকাছি আছে কিনা। এরপরে যে অ্যাসেম্বলির ভিতরে তোমার রিং দুইটা বড়াইলো, পরায় দুইটা বল দিবে উপরে, রিং এর উপরে আবার দেখছে একটা বলটা যাতে মিডলে থাকে পড়ে না যায় সেজন্য আর একটা এডিশনাল অ্যাসেম্বলি আছে। ঠিক আছে, সেটার ভিতরে বল দুইটা দিবে, এই যে ছোট ছোট দুইটা বল 3/8 ইঞ্চ ডায়ামিটার, হাফ ইঞ্চির থেকেও ছোট ডায়ামিটারের, দিয়ে পানির মধ্যে দিয়ে দিবে। ঠিক আছে, এই যে বল দুইটা দেওয়া, এটা পানির মধ্যে দিবে। দেওয়ার পরে দিল। এখন থার্মোমিটারটা দিবে, দুইটার মাঝখান দিয়ে থার্মোমিটারটা দিবে যাতে টেম্পারেচারটা ইউনিফর্মলি রিড করতে পারে। এই দুইটা রিং এর মাঝখানে একটা হোল আছে, সেই হোল দিয়ে থার্মোমিটারটাকে ঢুকাই দিবে। ঢুকাই দেওয়ার কথা, দেখি কি করে। এই যে টেম্পারেচার রাইজ করার জন্য নিচে কিন্তু ইয়া অন করে দিছে, কি বলে তোমার চুলা অন করে দিছে। টেম্পারেচার এখন চুলার হিটটাকে অ্যাডজাস্ট করবে তারা এমন ভাবে যাতে প্রত্যেক মিনিটে 5 ডিগ্রি করে বাড়ে। তো টেম্পারেচার বাড়া শুরু করছে। তো যদি তোমার 5 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে থাকে আর প্রত্যেক মিনিটে 5 ডিগ্রি করে বাড়ে এবং তোমার 50 ডিগ্রি হয় আহ কি বলে তার সফেনিং পয়েন্ট অ্যারাউন্ড, তাহলে 9 মিনিটের মতো লাগার কথা। এখানে হয়তো কিছুটা শর্ট করা আছে, আমরা তো আগায় যাই, নেমে যাবে এক সময়। এটা এখনো বলা শুরু হয় নাই, বা টেম্পারেচার রাইজ করতেছে। দেখবা যখন শেষের দিকে আসবে ওই যে দেখো এখন আস্তে আস্তে করে বের হওয়া শুরু করছে। তার মানে টেম্পারেচার একটা হয়তো 35-40 কাছাকাছি চলে আসতেছে। এরপর যখন নামা শুরু করবে ওয়েটে তাড়াতাড়ি করে সে নিচে নেমে যাবে। এই যে টেম্পারেচার এখন খুব ফাস্টার উঠছে এবং সে সফট হয়ে যাচ্ছে তাড়াতাড়ি। এই যে লেগেছে, একটা লেগেছে, পরেরটা লেগেছে। টেম্পারেচার রিডিংটা এই সময় নিয়ে নিছে, কত আসছে এই যে দেখো, এই যে 51 আসছে এখানে। একটু দেরিতে রিডিংটা নিছে সেই জন্য হয়তো 51 দেখতেছো। তো এক্সপ্রেসিভলি 50 থেকে 48 থেকে 50 কাছাকাছি কোনো একটা ভ্যালু হবে। ঠিক আছে, তো তোমাদের এই ডাটাটা আপাতত পেনিট্রেশনের ডাটাটাও তোমরা এখন কিছু লিখিও না। নেক্সট দিন আমরা ওই 3টা টেস্ট করার পরে লাগলে একসাথে এই দুইটারও তোমাদেরকে ইয়ে করে দিব, তখন ডাটাটা দিয়ে দেওয়া হবে। ঠিক আছে, কিন্তু তোমাদের নেক্সট দিন কিন্তু তাহলে এই 2টা টেস্ট এবং পরের 3টা টেস্টের উপরে একসাথে অ্যাসেসমেন্ট হবে, সব পড়ে আসবা। ঠিক আছে, এখন যদি কারো কোনো কোশ্চেন থাকে জিজ্ঞেস করতে পারো। আচ্ছা 93 কি প্রেজেন্ট? Yes, sir. Yes, ma'am. আগের বার অ্যাটেন্ডেন্স নিলাম তখন ছিলা তুমি? जी मैम, তোমার রেসপন্স তো শুনি নাই। फिलहाल मैम बहुत ওকে, তো তোমাদের কোনো যদি কোয়েশ্চেন না থাকে তাহলে আশা করি বুঝতে পারছো টেস্টগুলো খুব বেশি কঠিন কিছু না, সিম্পল। ঠিক আছে, সো নেক্সট দিনের জন্য প্রিপেয়ার্ড হয়ে আসবা। অ্যাসেসমেন্ট আছে তোমার এই 2টা প্লাস ওই 3টা, 2টা অ্যাসেসমেন্ট হবে।
হ্যাঁ, আর পরের দিনের টেস্টগুলো আমরা করব, সাথে এই দুটাও করে দেওয়ার চেষ্টা করবো, দেখায় দেওয়ার, যদি আমাদের সাথে সময় থাকে, থাকবে আশা করি, কারণ ভিটামিনের টেস্টগুলো এত লম্বা টেস্ট না, স্যাম্পল প্রিপেয়ার থাকলে এত সময় লাগে না। তো ঠিক আছে, তাহলে যদি আর জন্য কোনো কোয়ারি না থাকে, প্রতিভা তোমার কিছু বলার আছে বা আর কোনো না ইনস্ট্রাকশন স্যার, আছে? না স্যার। তাহলে আমরা শেষ করে দিব, ঠিক আছে? তাহলে আমরা শেষ করে দিচ্ছি আজকের ক্লাস। It's all the same. হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম, থ্যাংক ইউ তাহলে, হ্যাঁ, thank you.